এনসিপিকে খাট, থালা, বেগুন সহ 50 প্রতীকের অপশন দিল ইসি। নার্সিং পেশাকে ডাক্তারের সমমর্যাদা দিতে হবে ফরহাদ মজহার। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা। অভয়নগরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। ঝিনাইদহে বাদ চাপায় শিশুসহ 2 জনের মৃত্যু। মোংলা উপকূলে চলছে ঝোড়ো হাওয়া সহ টানা বৃষ্টি। চমক রেখে ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়লেন এক ঝাঁক তারকা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। শাপলা নয়, বরং বেগুন, বালতি সহ 50টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে নিজেদের মার্কা বাছাই করতে বললেন নির্বাচন কমিশন ইসি। সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে এরই মধ্যে সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামীয় দলটি নিবন্ধনের জন্য আবেদন করে, যা প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে প্রতীক হিসেবে পছন্দের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়, যা পরবর্তীতে পরিবর্তন শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা করা হয়। এই অবস্থায় দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর বিধি 9-1-এ উল্লেখিত প্রতীকের তালিকা হতে বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে নির্বাচন কমিশনকে আগামী 7 অক্টোবরের মধ্যে লিখিতভাবে অবহিত করার জন্য বলা হয়েছে চিঠিতে। বাংলাদেশের জনগণের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি হলেও এখানে পেশা হিসেবে নার্সদের অমর্যাদা সম্পন্ন একটি অবস্থানে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, নার্সিং পেশা অত্যন্ত মহৎ পেশা, স্বাস্থ্য ব্যবস্থা যা ডাক্তারের সমমর্যাদা সম্পন্ন। এটি ডাক্তারদের অধীন কোনো পেশা নয়, কারণ নার্সিং সেবা না থাকলে চিকিৎসা সেবা থাকবে না। তাই নার্সিং পেশাকে ডাক্তারের সমমর্যাদা দিতে হবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। উন্নত গণমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিতে নার্সিং সংস্কার বাস্তবায়নের দাবিতে এই আয়োজন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শহরের লালদিঘিতে শুরু হয় প্রতিমা বিসর্জন। প্রতিমা বিসর্জনকে ঘিরে লালদিঘিতে ঢল নামে মানুষের। যশোর পৌরসভার তত্ত্বাবধানে শহরে অর্ধশত প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এখানে বিসর্জন উপলক্ষে লালদিঘি এলাকাতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে মোড়া থাকে। অপরদিকে সাতক্ষীরা পাটকেলঘাটা প্রতিনিধি আশরাফ আলী জানান, এদিন বিকেলে পাটকেলশ্বরী তীর্থক্ষেত্রের কপোতক্ষ নদের পাড়ে দেবী বিসর্জনের জন্য একত্রিত করা হয়। এর আগে সকালে দর্পণ বিসর্জন ও অঞ্জলি প্রদান করা হয়। সন্ধ্যায় হাজার হাজার ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে ঢাক, ঢোল, কাসর, ঘণ্টা, শঙ্খধ্বনি এবং সানাইয়ের করুণ সুরের সামনের বছর আবার আসার আহ্বানে কপোতক্ষ নদে প্রতিমা বিসর্জন দেয়া হয়। যশোরের অভয়নগর উপজেলার শুভরড়া ইউনিয়নে ইছামতি ব্রিজ সংলগ্ন খালে দীর্ঘ 15 বছর পর অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে 7 নম্বর শুভরড়া ইউনিয়নের 6 ও 7 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীদের উদ্যোগে এ আয়োজন করা হয়। অভয়নগরের প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। মোট 17টি বাইচ নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। এতে প্রথম স্থান অধিকার করে জাকির ফকিরের বাইচ এবং দ্বিতীয় স্থান অধিকার করে সাধন বিশ্বাসের বাইচ। ঝিনাইদহে বাসের চাপায় পিষ্ট হয়ে এক শিশুসহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার 18 মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ থেকে রাজীব হাসান জানায়, আজ দুপুরে সদর উপজেলার হলিধানি বাজার থেকে ব্যাটারি চালিত ভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিল ওই গ্রামের ভ্যান চালক নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের 18 মাইল নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা মণ্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিফাত হোসেন নামের 7 বছরের এক শিশু নিহত হয়। আহত হয় ভ্যান চালক নজরুল ইসলাম সহ 2 জন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করে। অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার কাউন্সিলের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
মহেশপুর প্রতিনিধি আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার ডাকবাংলো হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি ঝিনাইদহ ৩ মহেশপুর কোটচাঁদপুর আসনে সম্ভাব্য প্রার্থী। তিনি বলেন, একজন সংসদ সদস্যের প্রধান দায়িত্ব আইন প্রণয়ন করা। আমার দীর্ঘ আইনজীবী জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের পক্ষে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারব বলে বিশ্বাস করি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। মোড়লগঞ্জ প্রতিনিধি গণেশ পাল জানান, বুধবার রাতে তিনি মোড়লগঞ্জ পৌরসভার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় তিনি বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক চেতনার দল, সকল ধর্ম বর্ণের মানুষের উৎসবের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশকে গড়ে তুলতে হবে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে মোংলা উপকূলে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। বৃহস্পতিবার দুপুরে নিম্নচাপটি মোংলা বন্দর থেকে প্রায় 735 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মোংলা প্রতিনিধি এম ফিরোজ জানান, এই পরিস্থিতিতে মোংলা বন্দর 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। গত রাত থেকে বৃষ্টি শুরু হয় এবং ভোর থেকে সূর্যের দেখা মেলেনি। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন আর রশিদ জানান, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূল জুড়ে বৃষ্টি হচ্ছে। এটি আরও সক্রিয় হবে নাকি দুর্বল হবে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে 2026 ফুটবল বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ব্রাজিল। চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। আর এই ম্যাচকে সামনে রেখে বুধবার রিও ডি জেনেরোতে দল ঘোষণা করেছে কার্লো আনচেলত্তি। সেখানে ভিনিসিয়াস রদ্রিগোরা ফিরলেও এবারও জায়গা পাননি নেইমার জুনিয়র। ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপ নেইমারের উপস্থিতি ভালো পারফরমেন্স করা নিয়ে সাবেক ফুটবলাররা এখনও আশার বীজ বুনছেন, তবে বাস্তবতা তার ঠিক বিপরীত। 2023 সালের অক্টোবরে জাতীয় দল থেকে ইনজুরির কারণে ছিটকে পড়ার পর তিনি আর ফিরতে পারেননি। মাঝে ক্লাব বদল করে মাঠে নামা হলেও জাতীয় দলের স্কোয়াড ঘোষণার সময় তাকে আটকে ধরে চোট। এবারও বাঁ পায়ের উরুতে ইনজুরি থাকায় তাকে দলে রাখেনি সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। নেইমার ছাড়াও স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার, রাফায়েল রাফিনিয়া ও মার্কিনিয়সের। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।